Well, good afternoon all. Shubhashree, good afternoon. Ma'am, not a Sarah, Shubhashree. Sangita, good afternoon. Ajay Barman, good afternoon. Bishwanath Mujumdar, hi at Economics Plus Class. Manish Sharma, good afternoon. Monitosh Maji, good afternoon. Okay, Shubhashree, okay. Dolly Mahato, good afternoon. Prosenjit Mahato, good noon. Okay. ক্লাস কি ওপেন হয়েছে? হ্যাঁ, ক্লাস তো ওপেন হয়েছে। সবাইকে গুড আফটারনুন। স্বপন সরকার, প্রসেনজিৎ মাহাতো। ওকে ওকে, গ্রেট। হ্যাঁ, এটা ফার্স্ট ক্লাস। ওকে, সো হাই। রাজেশ ব্যাপারী, কি হেল্প লাগবে তোমার বলো? আকাশ নায়ক, গুড আফটারনুন। আবিদা সুলতানা, গুড আফটারনুন। মোহাম্মদ নুর ইসলাম, সঞ্জু দাস, গুড আফটারনুন। সায়ন ঘোষ, হ্যাঁ স্যার এটা ফার্স্ট ক্লাস, কোনো চিন্তা নেই। দেখো, যদি কেউ ক্লাস দেখতে না পারো একবার রিফ্রেশ করো, রাধে রাধে রানা আরিয়া, হ্যাঁ ফার্স্ট ক্লাস। অজয় বর্মন লিখছে স্যার হেল্পের নাম্বারটা কি হেল্প? তোমার টেকনিক্যাল কোনো হেল্প লাগবে? একটু লেখো। আচ্ছা, মাঝখান থেকে কোথায় ক্লাস হয়েছে? মাঝখান থেকে কোথায় শুরু হচ্ছে? এই তো ফার্স্ট ক্লাস হচ্ছে, এটা ফার্স্ট ক্লাস হচ্ছে। প্লিজ সেটেল ডাউন। কি মাঝখান থেকে হয়েছে বুঝতে পারলাম না। আমি প্রথম ক্লাস নিচ্ছি ইকোনমির, তোমার এখানে আমি ফার্স্ট ক্লাস এটা রেখেছি। তুমি শোনো না, আগে ক্লাসটা করেই নাও না। ঠিক আছে, তুমি ক্লাসটা করো না, ইটস জাস্ট দ্য হেডিং। তুমি ক্লাসটাকে পড়ো না। বিশ্বনাথ মজুমদারকে লিখছি। ফুল স্ক্রিনের জন্য একটা উপরে ইয়ে আছে, দেখো সাইন আছে, ওটাকে ক্লিক করো হবে। ওকে, বিশ্বনাথ মজুমদার, আমি হেডিং রেখেছি মানি অ্যান্ড পেকি। তুমি ক্লাসটা তাকে করো, কি পড়ায় না পড়ায় আগে দেখো তো। প্রথম ক্লাস পড়ছো, তাই না? আচ্ছা, ওকে, জাস্ট মোমেন্ট, একটু সেটেল করো। আমি জানি এবং আমরা এটা বুঝি, তোমাদের অনেক সময় অনেক রকম সমস্যা থাকে, ক্লাস দেখতে না পারা। এখানে একজন লিখছে বোধহয় রাজেশ ব্যাপারী, কোনো একটা ইয়ে দেখতে পাচ্ছ না তোমরা। আমি তোমাদের একটা মেল আইডি লিখে দিচ্ছি, support@adda247.com। তোমাদের যা যা সাপোর্ট লাগবে এই মেল আইডিতে মেল করো, যার যা সাপোর্ট লাগবে। ওকে, দেখো আমরা এটা বুঝতে পারি, অনেক সময় অনেকে টেকনিক্যাল কোনো প্রবলেম থেকে থাকে, পিডিএফ না পাওয়া বা ক্লাস দেখতে না পারা। হ্যাঁ, তো এনি প্রবলেম, সুমন মাহান্ত, তো এনি প্রবলেম জাতীয় এরকম জাতীয় কিছু থাকলে সাপোর্টে কল করো, সাপোর্টে মেল করো। দে আর ডেডিকেটেড সাপোর্ট টিম, তারা তোমাদের হেল্প করবে। ওকে, না এটা ফার্স্ট ক্লাস, প্লিজ সেটেল ডাউন। এখন প্লিজ চ্যাটটা করো, প্লিজ ইয়ে করা বন্ধ করো, লেখা বন্ধ করো, একটু আমাকে শুনে নাও। আমি তোমাদের ওভারঅল সবার 125 জন 30 জন আছে, সবার মোটামুটি যা যা কোয়ারি থাকতে পারে আমি একটু বলে দিচ্ছি একটুখানি। আচ্ছা সুমন, একবার রিফ্রেশ করো, একবার রিলোড করো, ওই রিলোড বাটন যেটা আছে ওটা একবার করো। তুমি চ্যাট বক্সে এসেছো মানে কিছু না কিছু তো অসুবিধা তোমার, তুমি তো ক্লাসে লগ ইন করে রেখেছো অলরেডি। রিজয়েন করো, সুমন মাহান্তকে বলছি। যারা যারা দেখতে পাচ্ছ না, বাকিরা মোটামুটি দেখতে পাচ্ছ, যারা দেখতে পাচ্ছ না রিজয়েন করো। ওকে, ক্লিয়ার?
সাপোর্টের নাম্বার তোমার অ্যাপের মধ্যেও রয়েছে, সাপোর্টের নাম্বার তোমার অ্যাপের মধ্যেও দেওয়া আছে। ওকে, অল ক্লিয়ার? আর আমি মেল আইডিও দিয়ে রাখছি, সাপোর্টের নাম্বার তোমার অ্যাপের মধ্যেও রয়েছে, আমি লিখে দিচ্ছি নাম্বারটা। ওকে, না না ক্লাস আই এম জাস্ট অ্যাবাউট টু স্টার্ট। ওকে, তো এবার একটুখানি সবাই একটু থেমে যাও প্লিজ, এখন মেসেজ করো না। সবার জন্য হাই, সবার জন্য গুড আফটারনুন, ওয়েলকাম টু দ্য ব্যাচ। আমরা এখানে রেলের জন্য পড়ছি, তোমরা রেলের ব্যাচের স্টুডেন্ট। ওকে, সো আগে আমি একটু বলে নিই, এখন প্লিজ চ্যাটগুলো করো না। দেখো, অ্যাজ এ ফ্যাকাল্টি আমি চাইলে তোমাদের এখানে চ্যাট অফ করে দিতে পারি, বাট আমি কোনো ক্লাসে এটা করি না। তার কারণ হচ্ছে এটাই, অনেক সময় অনেকের অনেক সমস্যা হতে পারে, যেমন কেউ বলতে পারে আমি দেখতে পাচ্ছি না, বা অনেকেই বলতে পারে আমি এই জায়গাটা বুঝতে পারছি না। এবার তোমাদের কাছে ব্যাপারটা হয়তো বুঝতে অসুবিধা, কিন্তু তোমাদের কাছে যেমন একটা পোর্টাল আছে, আমার কাছে একটা পোর্টাল আছে, তো সো আমার পোর্টালটায় আমার ক্যামেরার যে ভিউটা আছে, আমি যে মানে যেখান থেকে তোমরা যেভাবে দেখছো সেটা আমি যখন দেখি, তার পাশে একটা চ্যাট বক্স টাইপের রয়েছে যেখানে তোমাদের চ্যাটগুলো আসে। এবার যদি তোমরা কন্টিনিউ মেসেজ করতে থাকো, তাহলে আমার পক্ষে সম্ভব, মানে ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল মানে সব কটা মেসেজ পড়া। আর যদি কারো জরুরি কোনো মেসেজ থাকে যে কিছু দেখতে পাচ্ছে না বা টেকনিক্যাল ইস্যু বা কোনো কিছুতে, সেটা মিস আউট হয়ে যেতে পারে। তো প্লিজ এখন আর মেসেজ করো না। দেখো, আমরা অলমোস্ট 175 জন হয়ে গেছি লাইভে, তো এখন যদি সবাই মেসেজ করতে শুরু করে, ইট ইজ রিয়েলি ইম্পসিবল ফর মি টু রিড অল অফ ইউর কমেন্টস। ওকে, সো প্লিজ একটু এখন কেউ টাইপ করো না। ওকে, শুভম কুমার মন্ডল, ওয়াইটিতে আপনার ক্লাস করেছি ব্যাংকিং এর। ওকে, থ্যাংক ইউ, আশা করি তোমার ক্লাস ভালো লেগেছে। তো মোটামুটি 170-75 জন আছে, তো চলো এখন আমরা ক্লাস করতে শুরু করছি। ওকে, দেখো তোমরা, আমি ধরে নিচ্ছি যে সবাই ব্যাংকের রেলের ব্যাচের যখন তোমরা পরীক্ষা দিচ্ছ, যখন তোমরা কোর্স কিনেছো, তো কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার তোমরা নিশ্চয়ই দেখেছো। রিসেন্ট টাইমসের এনটিপিসি যে এক্সামসগুলো হয়েছে, প্রিভিয়াস ইয়ার যদি কেউ না দেখে থাকো, আমাদের অ্যাপে আমাদের সাইটে রয়েছে। হ্যাঁ, এটা ফার্স্ট ক্লাস, এবার প্লিজ থেমে যাও। এটা ফার্স্ট ক্লাস, আমি এখন জাস্ট পড়ানো শুরু করছি, এখন অব্দি পড়ানো কিচ্ছু করিনি, এবার জাস্ট থেমে যাও। এবার প্লিজ মেসেজ করো না, প্লিজ মেসেজ করো না। দেখো, তোমাদের মেসেজের মধ্যে যদি কারো ইম্পর্টেন্ট কিছু থাকে সেটা মিস হয়ে যাবে। সো হাই, গুড মর্নিং, গুড আফটারনুন সব হয়ে গেছে, সবার জন্য সেটা হয়ে গেছে, এখন আর প্লিজ মেসেজ করো না। ওকে, তো এটা ফার্স্ট ক্লাস। তো আমি এখন শুরু করতে যাওয়ার আগে বেসিক কিছু কথা বলছি। সবার আগে যেটা বোঝা দরকার সেটা হচ্ছে, আমি এই মাত্র বললাম হাই হ্যালো গুলো পাঠিও না প্লিজ। সবার জন্য হাই, সবাইকে গুড আফটারনুন। এবার শোনো, দেখো তোমরা যদি ক্লাসের পড়ার আগে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে থাকো, দেখবে ইকোনমি এবং এই পার্টটা থেকে কি কি কোশ্চেন আসতে পারে তোমরা একটু দেখেছো নিশ্চয়ই, এবং রেলের রিসেন্ট প্যাটার্ন তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। রেলের রিসেন্ট প্যাটার্নের কোশ্চেনগুলো কিন্তু মোরলি ইনক্লাইন টু কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড। ট্রেডিশনাল কিন্তু আগেকার মতো সেই গদ বাঁধা জিনিস থেকে কিন্তু আসে কম, কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী আসে বেশি। নাও, এটা ইতিহাস নয় যে সোজা সাপটা কোশ্চেন আসবে, এটা হিস্ট্রি নয় যে সাল ওরিয়েন্টেড আসবে, যে ওই যুদ্ধ কোথায় হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, কার মধ্যে হয়েছিল, কোন চুক্তি হয়েছিল কোন সালে, এরকম টাইপের নয়। আবার যেহেতু এটা কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড, তুমি যদি শুধু কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড পড়তে শুরু করো, তুমি যদি বেসিকটা একদম না জানো, ইট উইল বি ইম্পসিবল ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অবভিয়াসলি সেটাকে মনে রাখাটা এবং পরীক্ষার হলে গিয়ে সেটা রাইট অপশনটাকে চুজ করাটা। ওকে, সো আমাদের অবজেক্টিভটা কি হবে, আমাদের ক্লাসের অবজেক্টিভটা হবে এরকম ভাবে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যতটা সম্ভব বেসিক টার্মিনোলজি, বেসিক ব্যাপারটা কি হচ্ছে সেটা কি পড়ে নেবো। হ্যাঁ, স্কিম সব আসবে, এখন থামো, এখন আমাকে একটু বলতে দাও। তোমাদের কথা অ্যান্সার করতে গেলে আমি পড়াতে পারবো না, প্লিজ এখন কোশ্চেন করো না। যদি না কেউ কিছু ভিডিও দেখতে পারো বা কোনো টেকনিক্যাল সমস্যা থাকে, আমি তোমাদের অ্যাম্পেল অ্যামাউন্ট অফ সুযোগ দেবো, আমি ক্লাসের মধ্যে এভাবেই পড়াই। দেখো, আমি তোমাদের চ্যাট অফ করে নিই এবং তোমরা পড়তে থাকো, শুনতে থাকো, এবং তোমাদের সমস্ত কার কোথায় কি বুঝতে অসুবিধা হচ্ছে আমি নিজে জিজ্ঞেস করবো। সো মানে জাস্ট শোনো এখন একটু, হ্যাঁ প্লিজ মেসেজগুলো করো না। আচ্ছা, তো আমরা যেটা করব, আমরা আমাদের সময় তো কম, তাই জন্য আমরা খুব ক্রিস্প ভাবে পড়বো, যেটা দরকার সেটুকুনি পড়বো, খুব ইম্পর্টেন্ট ভাবে পড়বো, তাকে বেসিকটা বুঝবো। বেসিক না বুঝে পড়াটা কিন্তু খুব মুশকিল। এবার আমি তোমাদেরকে পড়ানো শুরু করার আগে একটা 2-3টে কিভাবে পড়তে চলেছি আমরা সেটা আমি বোঝাতে চাই, সেটা একটু বুঝে নাও। দেখো,
তোমরা পড়বে হচ্ছে ইকোনমি, ঠিক আছে? তোমরা ইকোনমিক্স পড়ছো না, ফার্স্ট এই ব্যাপারটাকে প্রথমে বুঝে নাও। তোমরা পড়বে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। তোমাদের পরীক্ষার সিলেবাসে যেখান থেকে কোশ্চেন আসবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এই কথাটা আগে বোঝো যে ইন্ডিয়ান ইকোনমি আমরা পড়তে চলেছি, নট দ্য সাবজেক্ট কল্ড ইকোনমিক্স। এটা আমাদের পরীক্ষায় নেই, এটা আমাদের পরীক্ষার সিলেবাস না। আমাদের পরীক্ষাটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি থেকে কোশ্চেন আসবে। ওকে, পার্থক্যটা কি? ইকোনমি হচ্ছে সাবজেক্টটা, ইকোনমি হচ্ছে সেই সায়েন্সটা যেটা এটাকে ডিসক্রাইব করে। মানে এটার অনেক অঙ্ক ঢঙ্ক এসব হেনাতেনা এইসব জিনিসগুলো এখানে থাকে। আমাদের ওটা কাজের জিনিস নয়, আমাদের পরীক্ষা ওটা আসবে না, আমাদের ইন্ডিয়ান ইকোনমি নিয়ে বুঝতে হবে। এবার আমি আমার ছাত্রদের এভাবে পড়াতে চাই, সেটা হচ্ছে যে আমি যদি শুধু তোমাদের উপরে স্কিমস অনুযায়ী পড়াই, শুধু যদি কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী পড়াই, এটা বোঝাটা মনে রাখাটা খুব চাপের ব্যাপার, খুব কষ্টকর ব্যাপার। তাই সহজ বাংলা করবো, আমরা একটা গাছকে কল্পনা করব। গাছ সম্বন্ধে তোমাদের বেসিক আইডিয়া, ছোটবেলায় কোনো না কোনো সময় গাছ এঁকেছো। গাছের একটা কাণ্ড থাকে, গাছের একটা গাছের মাটির তলায় মূল থাকে এবং তারপরে গাছের শাখা পোশাখা টাইপের থাকে, ঠিক আছে? এই মূলটা কি? এই মূলটা হচ্ছে ব্যাংকিং এর বেসিক্সটা, ব্যাংকিং এবং ইকোনমির বেসিক্সটা। এই কাণ্ডটা কি? এই কাণ্ডটা হচ্ছে ব্যাংকিং ইকোনমি যে জিনিসের উপর দাঁড়িয়ে আছে। শাখা পোশাখাগুলো কি? এইগুলো হচ্ছে স্কিমস। পুরো সাবজেক্টটাকে এইভাবে পড়বো। ট্রাস্ট মি, আমি একসময় নন ব্যাংকিং নন কমার্সের স্টুডেন্ট ছিলাম। আমিও তোমাদের মতো কোর্স নিয়ে পড়েছি, পরীক্ষা দিয়েছি, পরবর্তীকালে কিছুদিন প্রাইভেট ব্যাংকে জব করেছি, মানে বেশ কিছু বছর জব করেছি। আমি বুঝেছি এইভাবে ইকোনমিক জিনিসটা পড়লে সব থেকে সহজে বোঝা যায়, এবং সেটার প্রমাণ তোমরা আজকে একটা ক্লাসের মধ্যেই আমি আশ্বস্ত করছি তোমরা পাবে। ইট উইল বি ভেরি ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। ওকে, তো আমরা এই কনসেপ্টে এভাবে পড়বো। তাই এখন যদি আমাদের সহজ থেকে প্রথম কথা বলি, যদি কারোর মাথায় স্যার এখানে ব্যাংকিং টার্মিনোলজি, মানি ব্যাংকিং, এটা আমরা দেখলাম, কেউ একজন জিজ্ঞেস করছিল বেসিক টার্মিনোলজিতে ক্লাস হবে না, তো ইকোনমির গোড়ার কথা কি? ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি। অর্থনীতির গোড়ার কথা কি? টাকা। তোমরা আজকে টাকা এবং টাকা চলে কি করে, মানে দেশের মধ্যে টাকাটা সার্কুলেট হয় কি করে, সেই পুরো গল্পটা আমরা এখন বুঝবো। ওকে, বোঝাতে পারলাম? সবার মাথায় এটা ঢুকলো? তাহলে যদি আমরা কি বুঝবো আজকে, ভারতীয় অর্থনীতি বুঝতে গেলে আগে আমরা অর্থ কি সেটাকে বুঝবো, অর্থটা কিভাবে সার্কুলেট হয় সেটা আমরা বুঝে নেব, তাহলে আমাদের গোড়াটা পড়া হয়ে যাবে। বোঝা গেল? চলো এবার আসা যাক। আচ্ছা, তোমাদের সবার কাছে একদম করজোড়ে রিকোয়েস্ট রইল, আমি অনুরোধ করছি সবার কাছে যে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, ফর এনি রিজন, তুমি যদি কোনো পার্ট, একটা শব্দ বুঝতে না পারো, একটা ওয়ার্ড, সেন্টেন্স দরকার না, একটা ওয়ার্ড যদি বুঝতে না পারো, যেটা বোর্ডে থাকবে বা যেটা আমি পিপিটিতে দেখাবো বা যে ব্ল্যাকবোর্ডে যেটা লিখবো, প্লিজ ফিল ফ্রি টু রাইট টু মি যে স্যার এইটা বুঝলাম না, এই শব্দটা বুঝলাম না। ওকে, তোমরা হয়তো ভাবছো এখানে অনেকজন আছে, দেখো শিখতে এসছো, আলটিমেট গোল চাকরি পেতে হবে, তাই নিজে বুঝলে না বুঝলে তোমার হয়ে কেউ পেয়ে যাবে না, তো তোমাকে নিজেরটা পারতে হবে। তাই জন্য কোনো রকম লজ্জা শরম করবে না যে সবাই ভাবছে কি পারলাম না, এরকম কিচ্ছু ভাবার দরকার নেই। ওকে, চলো শুরু করা যাক। তো আজকে প্রথম কথা গল্পটা কি, টাকা জিনিসটা কি, হোয়াট ইজ মানি। মানিটা জিনিস কি? মানি জিনিসটা হচ্ছে একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ ফর গুডস অ্যান্ড সার্ভিসেস, স্টোর ভ্যালু ফর ফিউচার পারচেসেস, ইউনিট অফ অ্যাকাউন্ট ফর প্রাইসিং অ্যান্ড ভ্যালু মেজারমেন্ট, লিগাল টেন্ডার অ্যাকসেপ্টেড অ্যাক্রস দ্য কান্ট্রি। আমি এখানে প্রত্যেকটা শব্দের এবং লাইনের, তোমরা যখন ক্লাসটা শেষ হওয়ার পরে যখন এটা আপডেট হবে, মানে তোমাদের অ্যাপে যখন ডকুমেন্টটা পাবে, ডকুমেন্টটাতে প্রথমে এরকম বাংলা, প্রথমে এরকম ইংরেজিতে এরকম ডকুমেন্টটা থাকবে, যেখানে ইংরেজি শেষ হবে সেখানে তোমার বাংলাতে সেম জিনিসই থাকবে। বোঝা গেল সৌভিক বেরা? ডকুমেন্ট বেঙ্গলি এবং ইংলিশ বাইলিঙ্গুয়াল রাখা হয়, কিছু মিস করনি, জাস্ট শুনে যাও। ওকে,
এই মুহূর্তে এই ডকুমেন্টটাই নেই, এই ডকুমেন্টটা এখনো হয়নি, আপডেটটা হয়নি। আমি আপডেটটা করে তোমাদের যখন মেবি ধরো এখন যতক্ষণ ক্লাসটা শেষ হওয়ার পরে আধ ঘন্টা 1 ঘন্টা পরে আমি যখন আপডেট করবো করে দেবো, ঠিক আছে? তো চলো এবার ক্লাসটা শুরু করি, এখন আর কথা না। ওকে, হোয়াট ইজ মানি? মানি হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। কোনো কিছু কিনতে গেলে পয়সা দিতে হয়, পয়সা ছাড়া কিনতে পারো না। বিট দ্য কোর্স, বিট ইউর ফোন, বিট এই পেনটা, যাই হোক না কেন সেটার জন্য টাকা লাগে। তাই মানি হচ্ছে কি মিডিয়াম অফ এক্সচেঞ্জ। যদি মানি না থাকতো কি হতো? একসময় হতো বার্টার সিস্টেম, আদান প্রদান, চাল দিলাম ডাল নিলাম, বহু যুগে আগে ছিল। সেটা করে তো সম্ভব না। সেটা করে চালের বদলে কতটা দাম দিলাম, কতটা ডাল নিলাম, ডালের অনুযায়ী চালের দাম সেটা ঠিক কিনা সেটাতে সমস্যা। তাই জন্য একটা কমন জিনিস থাকা দরকার যেটার ভ্যালুতে বোঝা যাবে। তো সেটা হচ্ছে পয়সা। এই পয়সা রাখলে কি হয়, ফিউচার পারপাসের জন্য আমাদের ভ্যালু তৈরি হয়, ভবিষ্যতের জন্য টাকা থাকে। কোনো জিনিসের দাম কিভাবে মেজারমেন্ট করা হয়, এই যে ইউনিট অফ অ্যাকাউন্টিং ফর প্রাইসিং অ্যান্ড ভ্যালু মেজারমেন্ট, টাকা। একটা মোবাইলের দাম কত? কেউ বলো 5,000 টাকা। একটা মোবাইলের দাম কত? কেউ বলো 1,70,000 টাকা। তো ইউনিট অফ মেজারমেন্ট। লিগ্যাল টেন্ডার মানে হচ্ছে যে যখন কোনো একটা জিনিসের আদান প্রদান করা হচ্ছে সেখানে তুমি টাকাটা দিলে সে ওটার দাম হিসেবে টাকাটাকে নিতে বাধ্য। বোঝা গেল? খুব সহজ ভাষায় বলছি, ঠিক আছে? কমপ্লিকেটেড করছি না, একদম সহজ ভাষায় এভাবে বোঝো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এখন অবধি কিছু বুঝতে পারোনি এই স্লাইডের মধ্যে এমন কিছু আছে? বিশ্বনাথ বন্ধু বলছে লিগ্যাল টেন্ডার মানে হচ্ছে কোনো কিছু পরিবর্তে, কোনো কিছু জিনিস কেনার জন্য কোনো কিছু পরিবর্তে তুমি টাকা দিচ্ছ, সেই টাকাটা নেবে না এমন কেউ আছে? যে বললো না আমি টাকা নেবো না, তুমি একটা ফোন কিনতে গেলে, ফোনের দাম বললো 20,000 টাকা, তুমি বললে 20,000 টাকা আমি ক্যাশ দিলাম বা ইউপিআই তে দিলাম। এবার দোকানদার কি বলতে পারে? না আমি ক্যাশ নেবো না, আপনি 20,000 দামের সোনা নিন, আমাকে সোনা গোল্ড আমাকে দিন, আমি গোল্ডটাকে অ্যাকসেপ্ট করবো, টাকাটাকে অ্যাকসেপ্ট করবো না। হতে পারে? হতে পারে না। টাকা দিলে তোমার টাকা নিতে হবে। সরকার কর্তৃক তৈরি করা টাকা বা কয়েন, যেটা কোনো কিছুর এক্সচেঞ্জে তুমি পে করবে, সেটা আরেকজন ব্যক্তি নিতে বাধ্য। এটাই হচ্ছে লিগ্যাল টেন্ডার। তো টাকা, লিগ্যাল টেন্ডার কথাটা মানে কি? লিগ্যাল টেন্ডার হচ্ছে সরকার কর্তৃক তৈরি করা যা যা টাকা আছে। কে বলছে স্যার থার্ড পয়েন্টটা, সেকেন্ড পয়েন্টটা? স্টোর অফ ভ্যালু ফর ফিউচার পারচেসেস। পরবর্তীকালে কিছু কেনার জন্য টাকা জমাও না, ফিক্সড ডিপোজিট করো না, রিকারিং ডিপোজিট করো না, এসআইপি করো না, মিউচুয়াল ফান্ড করো না, মোদ্দা কথা টাকা জমাও, তো টাকার ভ্যালু বাড়ে। তো পরবর্তীকালে কিছু জিনিস কিনতে গেলে টাকা জমাই তো আমরা, সেটাই স্টোর অফ ভ্যালু। ইউনিট অফ অ্যাকাউন্টিং ফর প্রাইসিং অ্যান্ড ভ্যালু মেজারমেন্ট। কোনো কিছু জিনিসের দাম কিসে ঠিক করা হয়? একটা রিমোটের দাম ধরো 100 টাকা, কথার কথা। আমার ফোনটার দাম ধরো 15,000 টাকা। তুমি যে ফোনটা এই ক্লাসটা দেখছো সেটার দাম ধরে নিলাম 30,000 টাকা। তো আলটিমেটলি 30,000-এর পরে কি টাকা? তো 30,000-এর পরে সেটা টাকা, তুমি ক্যাশে দিতে পারো, ইউপিআই দিতে পারো, সেটা টাকা। তো কোটি দিয়ে কিনলাম বললে তো হবে না যে 30,000 কোটি, তা তো নয়। তো সেটাই হচ্ছে মেন কথা। বোঝা গেল? অনুত্তমা মন্ডল থার্ড পয়েন্ট বোঝা গেল? সবাই বোঝা গেল? পরের সেটটা এগোচ্ছি, চলো। এবার বলছি আমরা টাকা কত রকমের, মানি সাপ্লাই এর ব্যাপারটা বলছি, ঠিক আছে? এইখান থেকে শুনতে থাকো, এখান থেকে ক্লাস ডিস্টার্ব করো না, এখান থেকে চুপচাপ শুনে যাও, দেখবে সব বুঝে বুঝে যাবে। ওকে, আমি আবারও বলছি, সবাইকে একই কথা বলছি, প্লিজ এখনই তোমাদের এরকম কোশ্চেনগুলো করা বন্ধ করো, অনর্থক লিখো না। কেননা দেখো, আমার নেচার হচ্ছে আমি তোমাদের প্রত্যেকের ডাউটটা নিই। তোমরা যদি এরকম স্যার এগুলো কি লিখতে হবে, এগুলো কি কোশ্চেনে আসে, কোশ্চেনে কি আসছে সব বলে দেবো। এখন চুপচাপ শোনো, আমাকে যত তুমি তোমার কোশ্চেনের মধ্যে মানে আমাকে ইনভলভ করবে, আমি তোমাকে বোঝাবো কম, তোমার কোশ্চেন অ্যান্সার করবো বেশি, তাতে আখেরে তোমার ক্ষতি। চুপচাপ ক্লাসটা শোনো,
প্লিজ লেখাটা বন্ধ করো এবং অনর্থক কোশ্চেনগুলো, অনর্থক লেখাগুলো লিখো না। ভরসা রাখো, তুমি পয়সা দিয়ে পে করেছো তো ক্লাসটা, আমরা পড়াচ্ছি তো, একটু ভরসা রাখো আমার উপরে, শুধু শোনো। আননেসেসারি কথা বলে আমাকে আমাকে ইনভলভ করো না, আমার তাতে আমারই অসুবিধা, তোমারই ক্ষতি, আর বেশি কিছু না। ঠিক আছে, আমি খুব সহজ ভাষায় লিখেছি, তোমাদের ইংরেজি পড়তে অসুবিধা হবে না, চুপচাপ শুনে যাও, খালি জাস্ট শোনো, তাতেই হয়ে যাবে। আচ্ছা, M0 মানে কি? M0 বলছে কারেন্সি ইন সার্কুলেশন। সারা দেশে যত কারেন্সি রয়েছে, যত টাকা ছড়িয়ে রয়েছে, যত টাকা কয়েন্স এবং ব্যাংক নোট হিসেবে রয়েছে, সেটা হচ্ছে M0 মানি। M1 মানি মানে যত টাকা ছড়িয়ে রয়েছে প্লাস ডিমান্ড ডিপোজিটস। ডিমান্ড ডিপোজিটস, এখানে কারেন্ট অ্যাকাউন্ট বলতে ডিমান্ড ডিপোজিট বোঝায়। কেন কথার মধ্যে তুমি ডিমান্ড কথাটা ইউজ করেছো কেন? ডিপোজিটটাকে ডিমান্ড ডিপোজিট বলছে কেন? কারো কোনো আইডিয়া? কেউ বলতে পারবে? দেখি তো। কেউ বলতে পারবে? কারেন্ট অ্যাকাউন্ট কারা খোলে? কারেন্ট অ্যাকাউন্ট বিজনেসম্যানরা খুলতে পারে। স্যালারি অ্যাকাউন্ট বা স্যালারি অ্যাকাউন্ট না, সেভিংস অ্যাকাউন্ট কারা খোলে? আমি আপনি যখন কোনো কিছু সেভ করতে চাই। সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্টের বেসিক পার্থক্য কি জানো? সেভিংস অ্যাকাউন্টে প্রথম কথা, ভারতবর্ষে ইন্টারেস্ট পাওয়া যায়, কারেন্ট অ্যাকাউন্টে ইন্টারেস্ট পাওয়া যায় না। সেভিংস অ্যাকাউন্টের মধ্যে ইন্টারেস্ট বা সুদ পাওয়া যায়। দেখবে সেভিংস অ্যাকাউন্ট তোমার বাড়িতে তোমার গুরুজন যে, আরে কেন আমি আবার বন্ধ করে দেবো চ্যাটটা, আননেসেসারি কথা বলছো কেন? শোনো না, চুপ করে শোনো না। তো যেটা বলছি, সেভিংস অ্যাকাউন্টে কি হয়? সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট দেয়, কারেন্ট অ্যাকাউন্টে ইন্টারেস্ট দেয় না। সেভিংস অ্যাকাউন্টে দেখো, তোমরা যে সেভিংস অ্যাকাউন্টে ইউজ করো না কেন, যে ব্যাংকেরই, কেউ না কেউ কখনো কখনো তুমি শুনেছো যে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে, প্লাস আরেকটা কথা নিশ্চয়ই শুনেছো যে এত অ্যামাউন্টে ট্রানজাকশন করা যায়, এতবার ট্রানজাকশন করা যায়, এর বেশি ট্রানজাকশন করা যায় না। তো সেভিংস অ্যাকাউন্টে কি হয়? ট্রানজাকশনের একটা লিমিট থাকে। কিন্তু একজন ব্যবসায়ী, ধরে নাও তোমার পাড়ার এরিয়া সব থেকে বড় যে ব্যবসায়ী আছে, শোনো, এবার না আমাকে তোমাকে সোজাভাবে বলতে হচ্ছে, এই যে কাকলি প্রামাণিক একটা কথা লিখলে, আপনি একটু সব বিষয় নিয়ে বলে দিলে ভালো হয়। হ্যাঁ, আমি না জাস্ট চ্যাটটা আবার অফ করে দেবো, ঠিক আছে? এতবার বলার পরে মানুষকে কিছু বলার নেই আর। এতবার বলার পরে মানে একটা আমি বলছি বারবার করে, শোনো, পড়াতে দাও, একটু পড়িয়ে নাও, পড়ে নাও, বলছি কি হয় আগে শোনো না, এত ফালতু কথা বলছো কেন? ঠিক আছে, চলো। তো এবার আমাদের বুঝতে হবে ডিমান্ড ডিপোজিট কি আর টাইম ডিপোজিট কি। ডিমান্ড ডিপোজিট মানে হচ্ছে, ধরো কারেন্ট অ্যাকাউন্টের কথাই বলি, এবং এখানে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট দুটোই অ্যাকাউন্ট করা যেতে পারে ডিমান্ড ডিপোজিট বলতে। তোমার কাছে একটা সেভিংস অ্যাকাউন্ট আছে, তোমার সেভিংস অ্যাকাউন্টে তুমি ধরো 100 টাকা রেখেছো, কথা কথা কাকলি রেখেছে 100 টাকা, প্রীতি রেখেছে এখানে, প্রীতি কোলে রেখেছে এখানে 1 লক্ষ টাকা, তৃষা ভক্ত এখানে রেখেছে 10 লক্ষ টাকা সেভিংস অ্যাকাউন্টে। ঠিক আছে, নিজের অ্যাকাউন্টে মৌমিতার বললো, মৌমিতা রেখেছে 500 টাকা। তো কালকে যদি গিয়ে ও বলে আমার সেভিংস অ্যাকাউন্ট আমি বন্ধ করে দেবো, আমি টাকা তুলে নেবো, আমার টাকা আমি তুলে নেবো, মাই লাইফ মাই রুলস, ব্যাংক কিছু বলতে পারে? বলবে? বলবে যে আপনি রাখবেন, আমাদের সঙ্গে রাখবেন, কি সার্ভিস লাগবে, কিন্তু টাকা তোলার থেকে করতে পারবে? পারবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, শোনো, চুপ করে শোনো, আর বলো না কথা। আমি আমি বুঝি তোমাদের থেকে অনেক সময় ভুল হয়, বাট এরকম ভাবে ইয়ে করো না, এখন চুপ করো, জাস্ট চুপ করো, ক্লাসটা শোনো। সেটা সম্ভব হতে পারে? সম্ভব নয়। ব্যাংক কখনো তোমায় না দিয়ে রাখতে পারে না, তোমার টাকা তোমায় দিতেই হবে।
সো এটা কি অন ইউর ডিমান্ড তোমার টাকা দিতে বাধ্য, অন ইউর ডিমান্ড তোমার টাকা দিয়ে দিতে বাধ্য, তাই জন্য এটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। সহজ, একদম সহজে বোঝো, অন ইউর ডিমান্ড তোমার টাকা দিতে বাধ্য। সো সেভিংস অ্যান্ড কারেন্ট বোথ হচ্ছে কি ডিমান্ড ডিপোজিট। বোঝা গেল? তাহলে টাইম ডিপোজিটটা কি? টাইম ডিপোজিটটা কি কে বলতে পারবে? টাইম ডিপোজিট কি? টাইম ডিপোজিট মানে সেই ডিপোজিটটা যেটা হচ্ছে না এসআইপি না, এসআইপি কেউ একজন লিখেছে, এসআই শুভম কুমার মন্ডল লিখেছে এসআইপি, না এসআইপি না। এসআইপি কি? এসআইপি হচ্ছে ইনভেস্টমেন্ট। টাইম ডিপোজিট কি? যেটা একটা টাইম, নির্দিষ্ট টাইমের পরে সেটা ম্যাচিওর হবে, যেমন ফিক্সড ডিপোজিট, যেমন রেকারিং ডিপোজিট। ফিক্সড ডিপোজিটে কি হয়? ফিক্সড ডিপোজিটে ধরো তুমি 1 লাখ টাকা একবার রাখলে, সেটা 1 বছর পরে বা 2 বছর পরে বা 5 বছর পরে বা 10 বছর পরে সেটা ম্যাচিউরিটি দিয়ে একটা ইন্টারেস্ট নেবে, সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। রেকারিং ডিপোজিট তুমি মাসে মাসে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছ, শুরু থেকেই তুমি জানো তুমি এতটা অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পাবে, সেটা হচ্ছে আমার টাইম ডিপোজিট। ওকে? টাইপ অফ এলআইসি না, অরুণিমা বলছে টাইপ অফ এলআইসি, না টাইপ অফ এলআইসি একদমই না, টাইপ অফ এলআইসি না, কখনোই না। এলআইসি ইজ নট ডিপোজিট, উই আর টকিং অ্যাবাউট ডিপোজিট। দেখো দুটো টাইপের ব্যাপার আছে এখানে, কথাটা শোনো। এখানে আমরা বলছি কি ডিমান্ড ডিপোজিট, এখানে কি বলছি টাইম ডিপোজিট। ঠিক আছে? আমি এখানে কোথায় লিখেছি মানে এসআইপি লিখেছি? আমি এখানে এসআইপি একবার লিখেছি কি? তো এটা বোঝো, ডিপোজিট মানে তুমি যখন থেকে টাকা রাখছো তখন থেকে তুমি জানো কত রেট অফ ইন্টারেস্ট তুমি পাবে। এলআইসি তোমার যেটা দেয় সেটা তোমার ম্যাচুরিটি ভ্যালু বলে। এলআইসি কখনো বলে যে আপনাকে এত পার্সেন্ট অফ ইন্টারেস্ট দেবো? এলআইসিতে এরকম প্ল্যান থাকে, 1 লাখ টাকা করে 5 লক্ষ টাকা, 5 বছরে 5 লক্ষ টাকা দিন, 10 নম্বর বছরে গিয়ে আপনাকে 7.5 লাখ টাকা রিটার্ন দেবো। ওরা বলে ম্যাচুরিটি অ্যামাউন্ট, তারা বলে যে না আমরা আপনাকে এত পার্সেন্ট ইন্টারেস্ট দেবো, সেটা নয়। তো দ্যাটস ওয়াই ওটাকে ডিপোজিট বলা যায় না। এলআইসি ইজ ইন্স্যুরেন্স, ওটাকে ট্রেডিশনাল টাইপ অফ ইন্স্যুরেন্স বলে। ওকে, বোঝা গেল? তো এইখানে মেন গল্পটা এইটা, এটা কিন্তু ডিপোজিটের গল্প বললাম। এবার যখন আমি মানি বোঝাচ্ছি কি টাইপ অফ মানি, তখন কিন্তু একটু পাল্টে যাবে। এই দেখো M0 কারেন্সি ইন সার্কুলেশন, M1 M0 প্লাস ডিমান্ড ডিপোজিট। এইখানে কিন্তু M0 এর মধ্যে কিন্তু কারেন্ট অ্যাকাউন্টটা ধরলাম, M2 এর মধ্যে M1 প্লাস সেভিংস ডিপোজিট এসে গেল। এই পার্থক্যটা মাথায় রাখতে হবে। বোঝা গেল? সেভিংস ডিপোজিটটা এখানে এলো। এবার M2 মানে কি, এই M3 মানে কি? M2 মানে হচ্ছে M1 প্লাস সেভিংস ডিপোজিট প্লাস টাইম ডিপোজিট। বোঝা গেল? মানির ক্ষেত্রে কি হয়, প্রথমে M0 মানে কারেন্সি ইন সার্কুলেশন, ব্যাংকের ভল্টের বাইরে মার্কেটে কোথায় কোথায় কার কাছে কত টাকা নোট রয়েছে এবং কয়েন রয়েছে। তারপরে যেই ধরলাম M1, তার মানে M0 ধরবো, মার্কেটে কত টাকা ছড়িয়ে রয়েছে, তার সঙ্গে কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিটটা ধরবো। M2টা কখন ধরবো? ওটা লেয়ার রেখেছে, অন্তরা মন্ডলের কোশ্চেন অ্যান্সার বলছি, ওটা হচ্ছে লেয়ার করেছে। এগুলো হচ্ছে টাইপ অফ মানি। দেখো কিভাবে রেখেছি, প্রথমে ডিমান্ড ডিপোজিটের মধ্যে শুধু কারেন্ট অ্যাকাউন্টটা রেখেছে, তারপরে সেভিংস অ্যাকাউন্টে ডিপোজিটটা রেখেছে। ওকে, এটাকে কিভাবে, এটাকে কেন এটা করা হয়েছে যদি তোমার কোশ্চেন থেকে থাকে, তাহলে এটার খুব সহজ অ্যান্সার হচ্ছে M0 কে বা অনেক সময় বলা হয় হাই পাওয়ার মানি। এই জায়গাটা নোট করতে পারো, আমি পরে লিখে দেবো। M0 হচ্ছে হাই পাওয়ার মানি। এটা মানে বেসিক্যালি যেটা মোস্ট লিকুইড ফর্মে রয়েছে টাকাটা, যে ব্যাংক নোট বা কয়েন্স, এটা কি সব থেকে লিকুইড ফর্মে রয়েছে, এটা হলো হাই পাওয়ার মানি। M1টার অপর নাম হচ্ছে ন্যারো মানি, মানে সমস্ত টাকা যেটা ব্যাংকের ভল্টের বাইরে M0 বাদে রয়েছে, সেটা বলতে কি বোঝা যায়, সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, ট্রাভেলার্স চেক, এটসেট্রা এটসেট্রা। M2 হচ্ছে নিয়ার মানি। নিয়ার মানি মানে কি? M1 প্লাস
একটু লেস লিকুইড অ্যাসেট, একটু লেস লিকুইড অ্যাসেট, যেরকম সেভিংস অ্যাকাউন্টে সেভিং ডিপোজিটস, তাছাড়া আর কি হওয়া যেতে পারে, সার্টিফিকেট অফ ডিপোজিট, এইগুলো। অ্যাগ্রিগেটস কথা মানে হচ্ছে যোগ করে, যোগ। সেভিং ডিপোজিটস বোঝা গেল। তারপরে আসলো হচ্ছে M3 মানে M2 প্লাস টাইম ডিপোজিটস। টাইম ডিপোজিট অলরেডি বুঝিয়ে দিলাম। টার্ম ডিপোজিট বলছি না, টাইম ডিপোজিট বলছি। ওকে, চলো বোঝা গেল। এবার আসছি একটু ছোট্ট ইতিহাস, একদম ছোট্ট করে, তোমরা এটা তোমাদের বইতে আরো বেশি পাবে, চাইলে পড়তে পারো। প্রথম 1770 ব্যাংক অফ হিন্দুস্তান, প্রথম ব্যাংক ভারতবর্ষের। 1806 ব্যাংক অফ ক্যালকাটা তৈরি হয়েছিল। এটাই পরবর্তীকালে 1809-তে এটারই নাম হয়ে যায়, রয়্যাল চার্টার পরে এটা হয়ে যায় ব্যাংক অফ বেঙ্গল। হয়ে যায় ব্যাংক অফ বেঙ্গল। তারপরে আসছে 1835-এ ব্যাংক অফ বোম্বে, 1840-এ ব্যাংক অফ মাদ্রাস। ওকে, তো তোমাদের মনে রাখার জন্য মনে রাখতে পারো, ভদ্রলোক বলেছিলেন 9:35-এ আসবো, 9:40-এ এসেছিলেন। ওকে, এবার আসছি আরবিআই এর ইতিহাসে। আরবিআই কিভাবে তৈরি হয়েছে এবং তার ইতিহাসটা কি। আরবিআই হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই ব্যাংকারদের ব্যাংক, কেননা ব্যাংকের যখন লোন লাগে তখন আরবিআই থেকে লোন নিতে পারে। 1926 সালে রয়্যাল কমিশন অফ ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স, বা যেটাকে হিল্টন ইয়ং কমিশন বলা হয়, এই নামটা ইম্পর্টেন্ট। আরবিআই ফরমেশন হয়েছিল কোন কমিশনের দ্বারা? যদি বলে আরবিআই কোন অ্যাক্টের দ্বারা তৈরি হয়েছে, তখন বলতে হবে আরবিআই অ্যাক্ট 1934। আর 1926 সালে এই কমিশনটা এসেছিল, হিল্টন ইয়ং কমিশন। এরা রেকমেন্ড করেছিল যে একটা সেন্ট্রাল ব্যাংক তৈরি করা হোক, যেটা থেকে গভর্নমেন্ট এবং অন্যান্য অর্গানাইজেশনের ব্যাংকিং এর দরকার হলে তারা সেখান থেকে টাকা নিতে পারবে, টাকা ধার দিতে পারবে, এবং রেগুলেটর দরকার। তোমরা যদি ব্যাংকের স্টুডেন্ট হতে, তাহলে ব্যাংকের হিস্ট্রিটা আর একটু বেশি বলতাম, তোমাদের অতটা দরকার নেই, তাই জন্য একটু অল্পই বলছি। চাইলে ইন্টারেস্ট থাকলে নিজেরা একটুখানি সার্চ করে পড়তে পারো, বা তোমরা বলে আমি একটু আপডেট করে দেবো। এছাড়াও প্রচুর ব্যাংক বিভিন্ন সময় আসে, তো বুঝতেই পারছো 1770 থেকে শুরু হয়েছে। একটা রেগুলেটর না থাকলে, কোনো নিয়ম কানুন না থাকলে তো সমস্যা না, তো একটা রেগুলেটর দরকার। তাই জন্যই হিল্টন ইয়ং কমিশন এই রেকমেন্ডেশন দিয়েছিল 1926 সালে। সেই সময় কোনো কাজ হয়নি। অ্যারাউন্ড 1934 এদের মনে হয়, ব্রিটিশদের মনে হয় যে না, ঠিক আছে, কথাটা ঠিকই বলেছে। তো 1934 সালে তৈরি হয় আরবিআই অ্যাক্ট, এবং সেই অনুযায়ী 1935 সাল থেকে আমাদের আরবিআই ফাংশন করা শুরু করে। বোঝা গেল? এখানে একটু ছোট্ট করে আমি রেখে দিয়েছি এই ইয়েটা, তোমরা চাইলে এটা রেফার করতে পারো। ইম্পর্টেন্ট কিছু জিনিস একটু পয়েন্ট আউট করে দিই। 1935 সালে শুরু হয়। 1942 অব্দি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বার্মা, মানে অধুনা মায়ানমারের কারেন্সি ছাপতো, তারপরে ছাপে না, 1942 অব্দি ছাপে। 47 সালে গভর্নমেন্ট অফ বার্মার যখন ভারতবর্ষ মানে স্বাধীন হয়ে যায়, তখন থেকে গভর্নমেন্ট অফ বার্মার ব্যাংক হিসেবে কাজ করা বন্ধ করে। 1948 সালে পাকিস্তানের জন্য ব্যাংকিং করাটা বন্ধ করে, এবং 1949 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংকে ন্যাশনালাইজড করে, ট্রান্সফার অফ পাবলিক ওনারশিপ অ্যাক্টের দ্বারা সমস্ত ক্ষমতাটা নিজের হাতে নিয়ে নেয়, মানে এটা সরকারি ন্যাশনালাইজড হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল? এদের কি আরবিআই এর কি ফাংশনটা কি, মানে মূল কাজ কি? প্রথম কথা, নোট করা, নোটস ছাপানো, ইস্যু অ্যান্ড ম্যানেজ কারেন্সি নোটস অ্যান্ড কয়েন্স। দেন ব্যাংকার টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্টের লোন লাগলে আরবিআই তাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে লোন দিতে পারে। কমার্শিয়াল এবং কোঅপারেটিভ ব্যাংকে লোন দিতে পারে ব্যাংকার, এবং দেশের ফরেক্স রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে মেনটেন করে। আশা করি এখানে বুঝতে কোনো অসুবিধা নেই। এবার একটুখানি ব্যাংক ন্যাশনালাইজের ফেসগুলো একটু পড়িয়ে দিচ্ছি, পরে বুঝতে সুবিধা হবে, পরে যখন একটু রিকানেক্ট করতে হবে তখন বুঝতে সুবিধা হবে, তো ঝটপট শুনে নাও। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ফরমেশন অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়েছিল। একটু আগে আমরা যে তিনটে ব্যাংক পড়লাম না,
ব্যাংক অফ বম্বে, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ 1909 ব্যাংক অফ বেঙ্গল, 1935 ব্যাংক অফ বম্বে এবং 1940 বলছি, 1809 ব্যাংক অফ 1809 ছিল ব্যাংক অফ বেঙ্গল, 35 হলো বম্বে, আর 40 হয়েছিল মাদ্রাজ। তোমরা এটাই সালগুলো দেখেই বুঝতে পারছো এই সময় ভারতবর্ষ ব্রিটিশ শাসনাধীন ছিল, রাইট? বা এই সময়টা ভারতবর্ষ থেকে বলা উচিত ব্রিটিশ শাসনাধীনের থেকেও ভালোভাবে বলা উচিত, সত্যিকারের যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন ছিল। তো এই তিনটে ব্যাংক একত্রিত হয়ে 1921 সালে এসে গেল হচ্ছে নতুন একটা নাম, সেটা হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই ইম্পেরিয়াল ব্যাংকটাই, হ্যাঁ ইম্পেরিয়াল ব্যাংক, এই ইম্পেরিয়াল ব্যাংকই 1955 সালে ন্যাশনালাইজড হয়ে গেল। তখন তার নাম হয়ে গেল, নতুন নামকরণ করা হলো, সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই তিনখানা ইম্পেরিয়াল ব্যাংক একসঙ্গে করে 1921 সালে করা হয়েছিল। কোনো চিন্তা নেই, লেখালেখি যা যা সালঠাল আছে সব আমি লিখে দেবো, দুটো স্লাইড আগে লেখা আছে, শুধু শুনে যাও, দুটো স্লাইড আগে অলরেডি লেখা আছে। ওকে, চিন্তা নেই তোমাদের। চলো এবার আসছি ব্যাংক ন্যাশনালাইজেশনের পরের পার্টটা। সেটাতে কি হয়েছিল, সেটাতে 1969 সালে, তখন ইন্দিরা গান্ধী ছিলেন, 14খানা প্রাইভেট ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল। ঠিক আছে, এদের ডিপোজিটস ছিল 50 কোটি টাকার উপরে। যাতে ব্যাংক যদি প্রাইভেট থাকে, ব্যাংকের উপর যদি কন্ট্রোল না থাকে, ন্যাশনালাইজ না থাকে, তাহলে সরকার পলিসিগুলো করতে পারে না। একটু আগে যখন পড়ানোর আগে, শুরু করার আগে যেমন গাছটা বললাম, মূলটা কি? মূলটা হচ্ছে অর্থ এবং অর্থনীতি। পলিসিগুলো কে করবে? পলিসিগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেবে। এই যে বিভিন্ন রকম স্কিমের সম্বন্ধে তোমরা জানতে চাও, অ্যাটলিস্ট এটা তো বোঝো, সবকিছু স্কিমের ব্যাপারে না জানলেও স্কিমগুলো করে কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে করে। তার মানে কি সেখান থেকে টাকাটা পৌঁছায়, টাকা দেয় বা সাবসিডি দেয়। খুব সহজ উদাহরণ বোঝো, বাড়িতে আজকেও আমাদের অনেকের বাড়িতেই এখানে গ্যাসে রান্না হয়, সেই গ্যাসের একটা সাবসিডি পাও। আগে একটু বেশি পেতে, এখন হয়তো 19 টাকা বা 20 টাকা পাও। তো এই সাবসিডিটা আসে কোথায়? তোমার অ্যাকাউন্টে আসে। এই পলিসিটা নেয় কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তোমার অ্যাকাউন্ট অব্দি টাকাটা আসেই করে? তোমার ব্যাংকের থ্রুতে আসে। তো এই পলিসি থেকে তোমার ব্যাংক অব্দি, তোমার বাড়ির অব্দি যদি বেনিফিটটা পৌঁছাতে হয় পলিসি মেকিং থেকে, তাহলে সেটা আসবে কি? তোমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়েই আসবে। হ্যাঁ, ক্লাসটা একটাই স্টার্ট হয়েছে, তোমার এইসব কোশ্চেনগুলো না করলেই হচ্ছে না এখন। জয়দীপ সাহা, তুমি এসছো কেন 1:44 সময়? আর এখানে এসে এইসব ফালতু কোশ্চেনগুলো করছো কেন? ক্লাসটা চুপচাপ শোনো না। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। 1969 বছরটা খুব ইম্পর্টেন্ট বছর, সেখানে 14খানা ব্যাংক কি হয়েছিল? ন্যাশনালাইজড হয়েছিল। চলে আসি পরের টপিকটায়, পরের স্লাইডটায়। সেকেন্ড ফেজে কি হয়েছিল? সেকেন্ড ফেজে আরো 6খানা ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল 1980-তে। ব্যাংকিং স্ট্রাকচারে আমরা কি বুঝি? ব্যাংকিং স্ট্রাকচারে সবার উপরে ব্যাংকিং রেগুলেটর কে বসে আছে? সে হচ্ছে আরবিআই। তার তলায় কি কি টাইপ অফ ব্যাংককে রেগুলেট করে? সেগুলো হচ্ছে এইটা। পাবলিক সেক্টর ব্যাংক বা পিএসইউ মানে গভর্নমেন্টের ওনারশিপ রয়েছে। প্রাইভেট সেক্টর মানে প্রাইভেট প্লেয়ার বা প্রাইভেট প্রমোটারদের রয়েছে। তোমরা নাম এগুলো নিশ্চয়ই জানো। যেমন ধরো যদি এটাই বলি, পাবলিক সেক্টর ব্যাংক, এসবিআই, ব্যাংক অফ বরোদা, এগুলো পাবলিক সেক্টর ব্যাংক। প্রাইভেট সেক্টর ব্যাংক বলতে অ্যাক্সিস, এইচডিএফসি, এগুলো ইয়ে ব্যাংক, প্রাইভেট ব্যাংক। ফরেন ব্যাংক বলতে এইচএসবিসি, জেপি মর্গান, এগুলো ফরেন ব্যাংক। আর কমিউনিটি বেসড কোঅপারেটিভ ব্যাংক তো তোমরা শুনেইছো। ওকে, আচ্ছা, এবার আসছি আমাদের মেন আজকের বোঝার জায়গা। এই জায়গা থেকে, এই স্লাইডটা থেকে তোমাদের আজকে পড়ালে সব থেকে ভালো হতো, বাট তোমরা কিছুই বুঝতে না, তাই জন্য ওখান থেকে পড়ায়নি, এইভাবে পড়ি। চলো এবার শুরু করি। তো এখানে দেখো প্রথমে একটা কথা লেখা আছে, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। মানি মার্কেটটা কি?
মানি মার্কেট মানে হচ্ছে অর্থের মার্কেট। মার্কেট মানে আমরা সবাই জানি কি, বাজার। তো মানি মার্কেট কি? মানি মার্কেট হচ্ছে সেখানে যেখানে টাকার বাজারই হবে। মানেটা কি স্যার, টাকার বাজারই হবে মানে? মানে যদি আজ তোমার টাকার দরকার হয়, হ্যাঁ, বন্ধন ব্যাংক প্রাইভেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ন্যাশনালাইজড ব্যাংক, যদি আজ তোমার টাকার প্রয়োজন হয়, তুমি কি করতে পারো? তুমি তোমার বাবা বা মার কাছে যেতে পারো। যদি বাবা মার কাছ থেকে না পাও, বা যদি কোনো ব্যক্তি, ধরো যদি কোনো ব্যক্তির টাকার প্রয়োজন হয়, সে কি করতে পারে? নিজের কাছে আসে কিনা দেখে, যদি ধার না থাকে তাহলে ধার চাইতে যেতে পারে। তাহলে যদি একটা ব্যাংকের ধারের প্রয়োজন হয়, মানুষের যদি ধারের প্রয়োজন হয়, সে যেমন ব্যাংকে যেতে পারে, তেমনি ব্যাংকেরও টাকার প্রয়োজন হতে পারে, তাহলে তারাও টাকার জন্য যেতে পারে। তো টাকার প্রয়োজন করকম হয়ে থাকে, এটা আগে বুঝে নিই। টাকার প্রয়োজনটা করকমের হতে পারে, দুই রকম। একটা অল্প কিছুদিনের জন্য টাকা লাগবে, আর একটা লম্বা পিরিয়ডের জন্য টাকা লাগবে। যেমন আজকে একটা যে মানুষ চাকরি করছে, যে মাসান্তে একটা মায়না পায়, তার পরের মাসের চাল ডাল তেল নুন কেনার জন্য একটা টাকা লাগবে। আর সেই মানুষটা যখন একটা বাড়ি করতে যাবে, 20 বছর 30 বছর ধরে যখন লোনটা দেবে, সেটা একটা টাকা লাগবে। তো লোন বা টাকার প্রয়োজন দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা লং টার্ম। তো লং টার্ম টাকার প্রয়োজন নিয়ে যখন আমরা কথা বলি, সেটা হয়ে যায় ক্যাপিটাল মার্কেট। যখন শর্ট টার্মে টাকা প্রয়োজন নিয়ে কথা বলি, সেটা হয়ে যায় মানি মার্কেট। শর্ট টার্ম ইন দ্য সেন্স, আমরা কত সময়কালকে শর্ট টার্ম বলি? আমরা ধরি 1 বছরের কমের নিচে যে টাকার মানে সময়কাল, সেটাকে আমরা বলি শর্ট টার্ম। 1 বছরের বেশি হলে সেটাকে আমরা বলি লং টার্ম। এই মানি মার্কেট মানে বেসিক্যালি 1 বছরের অন্তরের মধ্যে যা যা টাকার প্রয়োজন হবে, সেটাকে আমরা ধরা হয়। বোঝা গেল? এতখানি অবধি বুঝতে অসুবিধা হচ্ছে? এতখানি অবধি বোঝা গেছে? এবার এখান থেকে শুরু করি। তো আসো, সবার আগে এইভাবে বোঝো যে টাকার প্রয়োজন কার কার হতে পারে। কার কার শর্ট টার্মে টাকার প্রয়োজন হতে পারে? একটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হতে পারে। তো টাকা নিয়ে লেনদেন আর কারা করে? ব্যাংক করে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসরা করে। আর কাদের টাকার প্রয়োজন হতে পারে? আর কোম্পানির টাকার প্রয়োজন হতে পারে। ইয়েস অর নো? মূলত এদের নিয়েই বলছি আমরা, এদের নিয়েই বলছি। বেশ, তো এবার আসো, এদের শর্ট টার্ম টাকার প্রয়োজনের জন্য কে কি করবে সেটা আমরা বলতে থাকি। তো প্রথম হচ্ছে টি বিল। টি বিলে মানে হচ্ছে ট্রেজারি বিল। ট্রেজারি বিলটা কি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলবে, তোমাদের সব নোটসে এগুলো সব ডিটেলে দেওয়া থাকবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? নোটসের মধ্যে সব এগুলো ডিটেলে থাকবে, কোনো চিন্তা নেই, শুধু শুনে যাও। এখন অনর্থক প্রশ্ন করো না আমাকে। তো ট্রেজারি বিল, গভর্নমেন্টের যদি টাকার প্রয়োজন হয়ে থাকে শর্ট টার্মের জন্য, এবং গভর্নমেন্ট তাহলে কি করে? ট্রেজারি বিল ইস্যু করতে বলে কাকে? আরবিআই কে। কি হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাকে ইনস্ট্রাক্ট করবে? আরবিআই কে, যে আপনি ট্রেজারি বিল ইস্যু করুন। আরবিআই যখন টি বিল ইস্যু করবে, সেখান থেকে সেই টি বিলটা কে কে কিনতে পারে? সেটা ব্যাংক কিনতে পারে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস কিনতে পারে, এবং ইনভেস্টার্সরা কিনতে পারে। বোঝা গেল? এতখানি বোঝা গেল?
ঠিক আছে, এবার আমি একটুখানি এটা একটু বেসিকটা বলে দিই। টি বিলটা কি সেটাই বোঝাচ্ছি বাবা, এটা শোনো। টি বিলটা কি সেটাই বোঝাচ্ছি। টি বিল হচ্ছে একটা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, যেটাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার শর্ট টার্ম টাকার প্রয়োজনের জন্য ইস্যু করতে পারে। তাতে কি হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি বলে আরবিআই কে, যে আপনি টি বিল ইস্যু করুন, পাবলিক অন্যান্য ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তারা কি করবে, তারা ওখানে টি বিলটার জন্য কিনবে। এবার টি বিলটা কিনলে তাদের লাভটা কি? লাভটা হচ্ছে এটা ইস্যু করা হয় অ্যাট ডিসকাউন্ট প্রাইস, আর ম্যাচুরিটি হয় ফেস ভ্যালুতে। ডিসকাউন্টে ইস্যু করা হয় ফেস ভ্যালুতে, কি বলছেন মাথার উপর দিয়ে গেল। কেসটা কি? কেসটা হচ্ছে এরকম যে ধরো তোমাকে বললাম একটা জিনিসের দাম ডিসকাউন্ট আমি আপনাকে দিচ্ছি 7 টাকায়, আপনি এই 7 টাকার জিনিসটা 1 লক্ষ কিনুন, তাহলে আমার ডিসকাউন্ট প্রাইস, আমি এখানে শর্টে লিখলাম ডিপি, এটা হচ্ছে আমার 7 টাকা। এবার আমি এখানে 1 লক্ষটা এরকম জিনিস আপনাকে কিনতে বললাম, তাহলে তুমি কত ইনভেস্ট করলে? 7 ইন্টু 1 লাখ মানে 7 লক্ষ টাকা। এবার এটা কার ইনস্ট্রুমেন্ট? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা ব্যাকড। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছে বলে তবে না আরবিআই ইস্যু করেছে, তবে না ব্যাংক কিনেছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিনেছে, তুমি আমার মতো পাবলিকরা কিনেছে। তাহলে আমাদের ম্যাচুরিটির কি হবে? ম্যাচুরিটি বললো স্যার আমি আপনাকে ফেস ভ্যালু দেব 10 টাকা। কতগুলোর উপরে? একটার উপরে। তাহলে আপনার কত গেন হবে? ওই যে আপনি কিনেছিলেন কত? 1 লক্ষ কিনেছিলেন, তাহলে আমি 7 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম, আমার 10 লাখ টাকা ম্যাচুরিটি হবে। বোঝা গেল? বোঝা গেল? তো টি বিল হচ্ছে সবসময় ডিসকাউন্ট প্রাইসে ইস্যু করা হয়, ম্যাচুরিটি হয় ফেস ভ্যালুতে। এটা কত দিনের জন্য হয়? কত দিনের জন্য? 91 দিনে ম্যাচুরিটি হতে পারে, দেখো সব 182 দিনে হতে পারে, এই সরি 181 দিনে হতে পারে, না সরি কি বলছি, ডবল হয়ে যাবে তো, 182 দিনে হবে, তারপরে হচ্ছে 364, এই ম্যাচুরিটি পিরিয়ডে, মানে ভুল করে আমি মুখ দিয়ে 100 বলে ফেলেছি, 182 দিন হবে, 91 দিন, 182, 364, এই 3টে টাইম পিরিয়ডের হবে। বোঝা গেল? বোঝা গেল? যারা রয়েছে তাদের কোনো ডাউট আছে? আরে আর আমি কতবার বলবো, এটা ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, আননেসেসারি কোনো মানেই হয় না তোমাদের এইসব কোনো কথাগুলো শোনার। আমার বন্ধ করে রাখতে হবে চ্যাটটা, আমাকে পড়াতেই পাচ্ছি না, লোকজন শুধু ফালতু কথা বলে যাচ্ছে। আচ্ছা, এছাড়া আর কি কি জিনিস আছে সেগুলো আমরা একটু বুঝতে শুরু করি। ঠিক আছে, সেটা হচ্ছে কল মানি। কল মানি কি? যখন ব্যাংক বিপদে পড়ে, তোমার যখন রাত বিরেতে কোনো বিপদ হয়, তুমি কি করো? বন্ধুকে ফোন করতে পারো যে ভাই তাড়াতাড়ি আয়, বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তো ব্যাংক যখন আরেকটা ব্যাংকে জিজ্ঞেস করবে, ম্যাচিওরটা আবার বলুন, 91 দিন, 182 দিন, 364 দিন, এগুলোতে ম্যাচুরিটি হবে। দেখো এক কোশ্চেন, মানে যদি তুমি মনোযোগ দিয়ে না শোনো, তাহলে তুমি যদি ড্র্যাগ করো ক্লাসকে, তাহলে ক্লাস ড্র্যাগড হবে, কিছু করার নেই। ডিসকাউন্টে ইস্যু করা হয়, ইস্যু করা মানে হয় যে বলা হলো যে এর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 7 টাকা, আপনাকে মিনিমাম ধরো 10,000 ইউনিট কিনতে হবে বা 1 লক্ষ ইউনিট কিনতে হবে, তাহলে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে 7 লাখ টাকা। এই টাকাটা তোমার কি হলো? তোমার ইনভেস্টমেন্ট হলো। এবার এখানে কি আমি বলেছি তুমি কত ইন্টারেস্ট পাবে? ইন্টারেস্টে কোনো গল্প আসছে না। কি বলছে যে আপনি ম্যাচুরিটি পাবেন কত? ফেস ভ্যালুতে। 7 টাকা ডিসকাউন্ট প্রাইস ছিল, ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, মিনিমাম টিকিট সাইজ হচ্ছে 1 লাখ, তাহলে 7 লক্ষ টাকা আপনাকে মিনিমাম ইনভেস্ট করতে হবে, আপনি পাবেন কত? 10 লক্ষ টাকা। বোঝা গেল? এই সাবজেক্টটা বোরিং, কিন্তু সাবজেক্টটা সহজ করে পড়লে, এই সাবজেক্ট দিয়ে
তোমার কি কি কভার হবে তুমি আইডিয়া করতে পারছো না। প্রথম কথা ইকোনমিটা বুঝতে পারবে, স্কিমস গুলো বুঝতে পারবে, মুখস্থ করতে হবে কম, কিন্তু ক্লাসটা ক্লাসের মতো করতে দিতে হবে। যদি এরকম করে হাবিজাবি কোশ্চেন করে যে ফার্স্ট ক্লাস অসুবিধা নেই, আমি এটা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের মধ্যে এই টপিকটা এবং ক্যাপিটাল মার্কেট কভার করে ফেলবো, হ্যাঁ ডেফিনেটলি ম্যাচুরিটি ডেজ তো 91 ডেজের জন্য টিবিল হতে পারে, 182 ডেজের জন্য টিবিল হতে পারে, 364 ডেজের জন্য টিবিল হতে পারে। বোঝা গেল? সবার ডাউট ক্লিয়ার হয়েছে? সবার ডাউট ক্লিয়ার হয়েছে? পরেরটায় যাই। আচ্ছা, কল মানি হচ্ছে যখন দুটো ব্যাংক নিজেদের মধ্যে যখন ট্রানজাকশন করে ওভারনাইট ফান্ডস করার জন্য, সেটা হচ্ছে কল মানি। দুটো ব্যাংক মধ্যে, দুটো কমার্শিয়াল ব্যাংকের কথা বলছি, আরবিআই ছাড়া যে কোনো দুটো ব্যাংক হচ্ছে, সেটা হলো কল মানি। রেপো মানে কি? রেপো রেট মানে কি? রেপো কথা ফুল ফর্ম হচ্ছে রিপারচেস। এটা কি? শর্ট টার্ম বোরোইং উইথ সিকিউরিটিজ অ্যাট কোলাটারাল। মানে আরবিআই, সহজ কথা মনে রাখবে, আরবিআই থেকে যখন কোনো ব্যাংক লোন নেয়, বোকা বোকা প্রশ্ন করছো। আমি ওই 3টে টাইম পিরিয়ড লিখেছি, যেটা সেটা ম্যাচুরিটি পিরিয়ড লিখেছি। যখন টি বিলটা ইস্যু হবে তখনই বলে দেবে যে এটা টি বিল, তার ডিসকাউন্ট প্রাইস এত, ফেস ভ্যালু এত, ম্যাচুরিটি ডেজ এত, বিট 91, বিট 182, বিট 364। আমি পড়াচ্ছি কি, আর জয়দীপ সাহা কোশ্চেনটা কি করছে? জয়দীপ, তুমি 11:40 এসে শুরু করেছো, মানে টপিকের বাইরে কোশ্চেন করে করে ক্লাসটার সময়টা খাচ্ছ প্রত্যেকে। আমি জাস্ট বলে রাখছি তোমাদের যে ফার্স্ট ক্লাস ছেড়ে দিচ্ছি, পরের দিন থেকে আইদার আমি অফ করব, অথবা যারা ক্লাস ডিস্টার্ব করবে ব্লক করেই দেবো, একদম ডাইরেক্ট ব্লক করেই দেবো, কিচ্ছু যায় আসে না আমার। কেননা এরকম দুজন হাবিজাবি এলিমেন্টের জন্য পুরো ক্লাসটা হ্যাম্পার হবে, এগুলো আমার ভীষণ বিরক্তকর লাগে। ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, কিন্তু আমি করতে চাই না, কিন্তু আমাকে বাধ্য করো না। আজকে এটা টপিকটা পুরো শেষ করে দেওয়ার কথা, কিন্তু এরকম করলে আমি ব্লক করিয়ে দেবো। আচ্ছা, তো ধরে নাও একটা ব্যাংকের টাকার প্রয়োজন, সে রিজার্ভ ব্যাংকের থেকে, জয়দীপের নামে সবাই রিপোর্ট করছে অলরেডি, তুমি ফালতু কারণ নিজেকে হাইলাইট করিয়েছো। বলে দিলাম ফার্স্ট ক্লাস ছেড়ে দিচ্ছি, প্রত্যেকটা লোকে বলছে কিন্তু তোমার নামে, যে সব ক্লাসে ডিস্টার্ব করে। আমার ক্লাসে করতে এসো না, আমি খুব ঠান্ডা মাথার লোক, প্রচন্ড সহ্য করতে পারি, প্রত্যেকের কমেন্ট, প্রত্যেকের ডাউট আমি নিই। ফালতু এসব করতে আসবে, একদিন বললাম, ফার্স্ট দিনই বললাম, পরের দিন ব্লক করিয়ে দেবো। কি পেমেন্ট করেছো, কত কোর্স ফি, কি হয়েছে, কোনো আমি এইসব শুনতে যাবো না, কারণ এতগুলো ছেলে কমেন্ট করেছে। তুমি জাস্ট জানো না, আমি এখানে এই জিনিসটারই একটা ফোনে একটা ছবি তুলে তোমার নামে একটা একটা আমি রিপোর্ট দেবো, বন্ধ হয়ে যাবে ক্লাস করা। ঠিক আছে? করো না, ভদ্রভাবে ক্লাস করতে এসছো করো, কত কি জানো না জানো কিছু জানার দরকার নেই। বসেছো, পয়সা দিয়েছো, ক্লাস করছো, চুপচাপ ক্লাস করো। ঠিক আছে? আচ্ছা, এবার বাকিদের বলছি। ধরো একটা ব্যাংকের টাকার প্রয়োজন, রিজার্ভ ব্যাংক থেকে সে লোন নেবে। ঠিক আছে? তো রিজার্ভ ব্যাংক থেকে যখন লোন নেবে, সে কি রেট অফ ইন্টারেস্ট পে করবে, দ্যাট ইজ কল্ড কি? রেপো রেট। এবার এটা কিসের জন্য? এটা শর্ট টার্মের জন্য। কিসের জন্য? শর্ট টার্ম পিরিয়ডের জন্য। বোঝা গেল? এবার দেখো, এখানে একটা সুন্দর কথা রয়েছে, শর্ট টার্ম বরোয়িং উইথ সিকিউরিটিজ অ্যাজ কোলাটেরাল। শর্ট টার্ম বরোয়িং উইথ সিকিউরিটিজ অ্যাজ কোলাটেরাল। সিকিউরিটিজ মানে কি? যদি তোমরা নর্মাল শব্দে ভাবো, ব্যাংকিং সম্বন্ধে যদি কিছু নাও জানো, তুমি কি হিসাবে ভাবতে পারো? সিকিউরিটি আমরা কখন বলি? যে যখন আমি যদি কিছু এমন কিছুকে রাখি যেটার কোনো ভ্যালু আছে, আমি যদি টাকাটা দিতে না পারি, সেটা থেকে আমার লোনটা ভরপাই হবে। তো এখানে সিকিউরিটিজ বলতে কি বোঝাচ্ছে বলতো? জিসেক বা গভর্নমেন্ট সিকিউরিটিজ কে বোঝাচ্ছে। জিসেক বা গভর্নমেন্ট সিকিউরিটিজ কি? একটু আগে পড়ালাম, ট্রেজারি বিল, ইট ইজ এ গভর্নমেন্ট সিকিউরিটি। মাথায় ক্লিয়ার হচ্ছে?
এবার দুয়ে দুয়ে যদি কারো ক্লিয়ার না হয়, 2 2 4 যদি না হয়, তাহলে সেটা করার চেষ্টা করছি। আরবিআই থেকে একটা ব্যাংক লোন নেবে, ঠিক আছে? সে কোলাটারাল হিসেবে কি রাখবে? গভর্নমেন্ট সিকিউরিটি রাখবে। আবার যদি তোমরা যদি নিশ্চয়ই এই সবাই শব্দটা শুনেছো যে রেপো রেট রিভার্স রেপো রেট। গোদা বাংলায় এটা নিশ্চয়ই শুনেছো যে রেপো রেট মানে যে রেটে ব্যাংক রিজার্ভ ব্যাংকের থেকে লোন নেওয়ার পরে যে রেটে টাকা ফেরত দেয়, আর অপর প্রান্তে নিশ্চয়ই শুনেছো রিজার্ভ ব্যাংক যদি ব্যাংকের থেকে লোন নেয় তাহলে যে রেট অফ ইন্টারেস্টে লোন পে অফ করবে। এবার সহজ বুদ্ধিতে বলো, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এসবিআই ব্যাংক, ব্যাংক অফ বরোদা, এগুলো তো বিট প্রাইভেট বিট গভর্নমেন্ট, বিট, এদের তো টাকার নিত্য প্রয়োজন। আরবিআই এর কি টাকার নিত্য প্রয়োজন লাইক লোন দেওয়ার জন্য, কাস্টমারকে মেনটেন করার জন্য? তা নয়। তাহলে এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এটাই, যখন ব্যাংকের কাছে কিছু এক্সেস থাকে, এক্সেস লিকুইডিটি থাকে, লিকুইডিটি ইন দ্য সেন্স আমি পয়সার কথা বলছি, টাকা পয়সার কথা বলছি, তারা কি করতে পারে? তারা ওটা রিজার্ভ ব্যাংকের কাছে রেখে একটা রেট অফ ইন্টারেস্ট নিতে পারে, রাইট? চলো তোমাদেরকে এই রেট অফ ইন্টারেস্টের পুরো ব্যাপারটা একটু দেখাই। এটা আরবিআই এর পেজ, এটা পেজের একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। এই দেখো, এই যে পলিসি রেপো রেট 5.25%, এসডিএফ 5%, এমএসএফ 5.50, ব্যাংক রেট 5.50, ফিক্সড রিভার্স রেপো রেট 3.35%। ওকে, সব কটা বুঝিয়ে দেবো, সব কটা টার্ম বুঝিয়ে দেবো, চিন্তা নেই, শুধু শুনে যাও। ওকে, তো প্রথমে কি বললাম, যদি আর ব্যাংকের কাছে এক্সেস লিকুইডিটি থাকে, তারা চাইলে ওটা রিজার্ভ ব্যাংকের কাছে রাখতে পারে, রেখে একটা ইন্টারেস্ট নিতে পারে। কারণ ওটা ওর কাছে ফালতু পড়ে আছে, ফালতু টাকা, যেটা কোনো ভ্যালু নেই, ওটা লোন দিতে পারছে না, ওটা 2 পয়সা ইন্টারেস্ট পেলেও লাভ হয়, তো সেটা কি করবে? সেটাই তোমরা উল্টো অর্থে পড়ো, যখন রিজার্ভ ব্যাংক লোন নেয় অ্যাকচুয়াল ব্যাপারটা এরকম হয়। তো তোমার টাকা যদি তুমি আমাকে বলো যে স্যার আপনার কাছে রেখে দিন, আপনি আমাকে ইন্টারেস্ট দিন, ধরুন আমি একটা ব্যাংক, ঠিক আছে? আর যদি তুমি ওর থেকে প্রয়োজনে নাও, কি বললাম, তুমি আমার কাছে রাখবে টাকা, আমি তোমাকে ইন্টারেস্ট কি করব? দেব, ইন্টারেস্ট দেব। আর তুমি আমার থেকে ধার নিচ্ছ, তোমার থেকে ইন্টারেস্ট নেব। তাহলে সহজ বুদ্ধিতে কি বলে, আমি যখন তোমাকে ইন্টারেস্ট দেবো আমি তোমাকে কম দেব, কারণ তোমার টাকা রেখেছো। আর তুমি আমার থেকে যখন ধার নিচ্ছ, তখন তোমার থেকে বেশি টাকা ইন্টারেস্ট চার্জ করব। দেখো এই বুদ্ধিটাই যদি লাগাও, ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই দেখো, রিভার্স রেপো 3.35%, রেপো রেট 5.52%, সহজে ক্লিয়ার হয়ে যাচ্ছে না? এরকম ভাবেই সব আরামসে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল এটুকুনি? তাহলে রেপোটা আমরা বুঝলাম, রেপো আমরা বুঝলাম না, রিভার্স রেপো বুঝলাম না, একটু বলো। রেপো বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না, বলো। শুভম কুমার বুঝেছে, অঙ্কিতা বলছে রেপোর মানে আরেকবার বলুন। রেপো মানে রিপারচেস রেট, রেপো মানে রিপারচেস রেট, রিপারচেস রেট। রেপো মানে হচ্ছে রিপারচেস রেট, রিপারচেস রেট। সিপি হচ্ছে কমার্শিয়াল পেপার, এখন আমি সিপি পড়াইনি এখনো।
যখন রিজার্ভ ব্যাংকের থেকে ধার নেবে ব্যাংক, রিজার্ভ ব্যাংকের থেকে যখন ধার নেবে তখন কি রেটে নেবে? তখন রেপো রেটে ওকে ইন্টারেস্ট পে করতে হবে। যখন নিজের এক্সেস লিকুইডিটি রিজার্ভ ব্যাংকের কাছে রাখবে তখন কি রেটে দেবে? রিভার্স রেপোতে দেবে। এই ক্লাসটা এখনই শেষ হবে, 2টো অবধি শেষ হবে, টু দি বেস্ট অফ মাই নলেজ। জাস্ট আ মোমেন্ট। ক্লাসের সময় নেক্সট দিন আগামীকাল 1টা থেকেই আবার ক্লাস আমরা জয়েন করছি। নেক্সট দিন ক্লাসে আমাকে কেউ মানে এইরকম আজে বাজে প্রশ্ন করে বিরক্ত করো না, ক্লাসটা শেষ করতে দিও। এখন আমাদের টাইম হচ্ছে 1টা 3 থেকে 2টো অবধি। আজকে জাস্ট একটু গোড়ার কথা বললাম, প্রথম দিন সবার সঙ্গে আলাপ হলো, পরের দিন আমরা এটা শেষ করে ফেলবো। মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ তাড়াতাড়ি যা করার তাড়াতাড়ি কোশ্চেন করো, মনোযোগ দিয়ে শুনো, ক্লাসে ডিস্টার্ব করবে না, তাহলেই হবে। সুজাতা আঢ্য বলছে, স্যার আরবিআই এর লোন লাগে, সেও কি লোন অন্য? আমি তোমার কোশ্চেন বুঝতে পারছি না, তুমি ঠিকঠাক করে লেখো। আচ্ছা পরের দিন বাংলায়, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বাংলায় দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, কালকে এই 2টো টপিক একসঙ্গে আমরা চেষ্টা করবো শেষ করার। পিডিএফ এ বাংলা থাকবে, পিডিএফ এ তোমাদের যে ডকুমেন্ট দেওয়া থাকবে তার মধ্যে বাংলা দেওয়া থাকবে, প্রথমে ইংরেজি থাকবে তারপরে বাংলা থাকবে, বোঝা গেল? আর আমি এখানে তোমাদের বোঝানোর জন্য এমন কিছু ইংরেজি লিখিনি যেগুলো তোমরা বুঝতে পারবে না বাবা, এমন কিছু ইংরেজি লিখিনি। কি ডিসকাউন্ট তুমি বানান জানো না? ম্যাচিওর বানান জানো না? আরবিআই কি অন্য কারো ব্যাংকের থেকে ধার নেয়? হ্যাঁ ধার নিতে পারে, তবে এটা ধার নেওয়ার ব্যাপারটা তোমাকে এভাবে বুঝতে হবে, ওটা লিঙ্গটা বোঝার জন্য, মানে ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য লেখা হয় যে রেপো হচ্ছে যখন ব্যাংক আরবিআই থেকে ধার নেয়, আর টেকনিক্যালি আরবিআই ধার নিতে পারে, কিন্তু ব্যাপারটা একটুখানি আর একটু বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি আরবিআই ধার নেয় কথাটা বলাটা ভুল। আরবিআই কাছে লোকের এক্সেস রিভার্স রেপো যখন অ্যাসপেক্টে বলা হচ্ছে তখন আরবিআই কাছে লোকের টাকা পার্ক করে, মানে অন্যান্য ব্যাংক টাকা পার্ক করে সেখান থেকে ইন্টারেস্ট নেয়। প্রতিদিনের পিডিএফ প্রতিদিন ক্লাসে আপলোড হবে। আজকে যেটুকুনি পিডিএফ এ বানানো আছে সেটার বাংলা পিডিএফ এর মধ্যেই থাকবে, সেই সময় পিডিএফ আপলোড হয়ে যাবে। কিন্তু আজকে ক্লাসে শেষ হলো না, আমাদেরকে যদি এভাবে চলে ক্লাস কিন্তু শেষ করা যাবে না। 10টা ক্লাস আছে, হয়তো আমি পরের দিন খুব তাড়াতাড়ি পড়াবো, সবাইকে বুঝতে হবে, সবাই যদি শোনো এবং আননেসেসারি কোশ্চেন না করো তাহলে বুঝতে পারবে। আমি তোমাদের খুব লিঙ্ক করে করে পড়াই, এমন ভাবে পড়াই যাতে যারা কিছু জানে না তাদেরও বুঝতে সুবিধা এবং পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। অ্যান্ড আই এম অ্যাবসলিউটলি শিওর, ট্রাস্ট মি অন দিস when I am say this, প্রথম 2টো ক্লাসে 2টো লেকচার রেখেছি যেটা তোমাদের দেখে মনে হতে পারে স্যার এটা তোমাদের আরবিআই এই রেলের পরীক্ষা কোথায় কাজে লাগবে। প্রথম 2টো ক্লাসে ইকোনমি ব্যাংকিং যেটুকুনি বুঝতে পারবে, তাতে পুরোটা বুঝতে সুবিধা হবে। কিন্তু তোমরা চাইলে বোর্ড ওয়ার্ক রাখবো পিডিএফ এ, অসুবিধা নেই। বই প্রচুর আছে, তোমরা যা বই চাও তুমি কিনতে পারো, আমাদেরও বই আছে, আমাদের আড্ডার অ্যাপে গিয়ে তুমি বই দেখতে পারো, তুমি বই কিনতে পারো, আমাদের বই খুবই ভালো। বাংলাতেও মেটেরিয়াল আনবো। তোমাদের বাংলা শোনো, বারবার করে একটা কথা বলো না, একটাই কথা বারবার বলছি, বাংলাতে মেটেরিয়াল এর মধ্যে পিডিএফ এর মধ্যেই দেওয়া থাকবে, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এই যে পিডিএফটা বানিয়েছি না, এই যে আড্ডা 24/7 লেখা, এই যে পিডিএফটা বানিয়েছি না, তোমাদের দেখো কোশ্চেন এরকম টাইপের আসবে, রেপো রেট কত চেঞ্জ হয়েছে, কি গ্রোথ হয়েছে, ঠিক আছে,
এরপরে এখানে এগুলো সব বাংলা করে 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 একই পিডিএফ এর মধ্যে থাকবে, ইংরেজিতেও থাকবে বাংলাতেও থাকবে। বোর্ড ওয়ার্কটা আলাদা একটা মানে বোর্ড ওয়ার্ক কখনো এর মধ্যে এই পিপিটির মধ্যে ইনক্লুড করা যায় না, ওটা একটা আলাদা ডকুমেন্ট হিসেবে দিয়ে দেবো। ওকে, ভাই এত কিছু এত দাবি কোনো উত্তর নেই আমার কাছে, এত দাবির কোনো উত্তর নেই। প্রচুর লেখা প্রিন্ট আউট করা যাবে কিনা হ্যানা ত্যানা, এটা পিডিএফ ফরম্যাটে দিচ্ছি, চাইলে তুমি নিজে পিডিএফ প্রিন্ট আউট করতে পারো, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, প্লিজ ক্লাসে অনর্থক কোশ্চেন করো না, আলতু ফালতু কোশ্চেন করো না। পিডিএফ প্রিন্ট আউট করার জন্যই তুমি সেটা ভালো করেই জানো, তো পিডিএফ যখন দিয়ে দেবো সেটা তুমি প্রিন্ট আউট করতে পারো না, তুমি নিজে বুঝতে পারছো না। ঠিক আছে, এই একই ডকুমেন্টের মধ্যে থাকবে। ওকে, পিডিএফটা তুমি ধরে নাও এখন বাজতে যায় রাইটে 3:30 4টের মধ্যে পিডিএফ আপলোড হয়ে যাবে, অ্যারাউন্ড 3:30, এবং তার মধ্যে একই মানে প্রথমে ইংরেজি থাকবে, তারপরে বেঙ্গলি থাকবে। ওকে, আমি এই না পিডিএফ এ ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো না, পিডিএফ এ এই জিনিস এই স্টাডি মেটেরিয়ালই থাকবে, পিডিএফ এ কোনো কোশ্চেন টোশ্চেন থাকবে না। কোশ্চেনের জন্য আলাদা জিনিস আছে, আলাদা মেটেরিয়াল আছে, কোশ্চেনের জন্য আমাদের ডেডিকেটেড টিম আছে, অ্যাপ আছে, ফ্রিতে পরীক্ষা দেওয়ার থেকে পেড পরীক্ষার সমস্ত রকম সুবিধা দেওয়া আছে, সুতরাং পিডিএফ এর মধ্যে কোনো কোশ্চেন টোশ্চেন থাকবে না। এনটিপিসিতে কেমন শোনো, এনটিপিসিতে এখন ব্যাপারটা হয়েছে এরকম, এনটিপিসিতে যে কোনো টপিকের এরকম টাইপের টপিক, সেগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড টপিক আসছে ম্যাক্সিমাম। হ্যাঁ, এই পিডিএফ এর মধ্যে। আরে একটা কথা কতবার জিজ্ঞেস করে প্রসেনজিৎ, জয়দীপ, এরা মানে তোমরা শোনো না নাকি? হ্যাঁ, তোমাদের কি এত ফালতু কথাবার্তা বলো তোমরা? আরে আমি বললাম তো, বোর্ড ওয়ার্কের পিডিএফ একসঙ্গে একটা ডকুমেন্ট হবে না, তোমাদের ওখানে 3টে ডকুমেন্ট আপলোড করতে পারি আমরা, তোমরা 3টে ডকুমেন্ট পার লেকচার দেখতে পারো। আর ব্যাংক এদেরকে ব্লকই করে দেবো আমি। কাকে আগে ব্লক করতে হবে? জয়দীপকে না? দাঁড়াও, আমি ব্যাংক পড়েছি কিনা তোমার তাতে কি দরকার? হ্যাঁ, তোমার কি দরকার তাতে? চলো ক্লাস বন্ধ করছি এখন, ঠিক আছে? তুমি ছিলে কি ছিলে না আমি জানি না, তোমার নামে আমি কমপ্লেনটা দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, পরের দিন প্লিজ মনোযোগ দিয়ে শুনো, আর আমাকে ক্লাসে ডিস্টার্ব করো না, আমি তোমাদের বুঝিয়ে দেবো কিভাবে পড়তে হবে, কি কি কোশ্চেন আসতে পারে, কোন জায়গা থেকে কি পড়তে হবে। তো আমার ক্লাসের একটা ফ্লো আছে, বুঝলে তো? পুরো তুমি একবার সুজাতা একবার এমোটা দেখো, রেকর্ডিংটা দেখো, ঠিক আছে? একবার রেকর্ডিংটা দেখো, কালকে ক্লাসে একবার বুঝিয়ে দেবো, কারণ আমাদের একটা শিডিউল আছে তো এখন, মানে আমরা একটা স্টুডিও থেকে ক্লাস নিই, যেখান থেকে তোমাদের এই পুরো সেট আপটা থাকে, এই রেকর্ডিংটা তোমরা দেখতে পারো। হ্যাঁ, একবার রেকর্ডিংটা দেখো, আমি কালকে আবার যখন পড়াবো, কালকে আমি ক্যাপিটাল মার্কেট আর এই মানি মার্কেট দুটো একসঙ্গে পরপর পড়াবো, ঠিক আছে? কালকে একটু লম্বা ক্লাস হবে এবং খুব ফাস্ট ক্লাস হবে, তো জাস্ট আমার ক্লাসে আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমাদের বোঝানোর মানে বাংলায় সবকিছু বুঝিয়ে দেবো, তোমরা শুধু শুনে যেও। ওকে, বন্ধ করছি, কেননা আমাকে স্টুডিও ছাড়তে হবে অন্য অন্য একজন ফ্যাকাল্টির জন্য। ঠিক আছে, ঠিক আছে, বাই।